গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি জানি না আজকের মুভিটা তোমাদের কেমন লাগবে। এটা মূলত ইন্দোনেশিয়ান একটা ফ্যামিলি কমেডি ড্রামা, তবে এটার IMDb রেট অনেক ভালো, 10-এ 7.5। তো আমি যেহেতু অলরেডি এক্সপ্লেন করার আগে এই সিনেমাটা সম্পর্কে জেনেছি, তো সেই হিসেবে আমি তোমাকে বলি এই সিনেমাটা একেবারে খারাপ লাগার কথা নয়। তুমি একটা ভিন্ন এক্সপিরিয়েন্স পাবে এবং এই সিনেমাটা তোমাকে একটা মেসেজও দিয়ে যাবে। তো যাই হোক, অসাধারণ এই ইন্দোনেশিয়ান সিনেমাটা চলো আমরা খুবই সংক্ষেপে এনজয় করে আসি। তবে মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। তো প্রথমে চলো আমাদের সামার উপলক্ষে যে কয়েকটা নতুন কালেকশন এসেছে অ্যাসিড ওয়াশের ড্রপ শোল্ডার, সেগুলো তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ পেছনে এটা হচ্ছে সোলো লেভেলিং এর। তো যারা সোলো লেভেলিং এর ফ্যান তারা কিন্তু এই টি শার্টটা কালেক্ট করতে পারো। আর এই টি শার্টটার প্রাইস রেখেছি আমরা মাত্র 600 টাকা। আর এরপর দেখতে পাচ্ছ অ্যাসিড ওয়াশের সাদার মধ্যে অ্যাসিড ওয়াশ, খুব রেয়ার একটা কালেকশন। আর বাজারে এই খুবই লেটেস্ট প্রোডাক্টের দামও কিন্তু আমরা ওই 600 টাকায় রেখেছি। তবে আগে একটা ডিসকাউন্ট ছিল, যেটা বর্তমানে ডিসকন্টিনিউ করা হয়েছে। তবে তারপরেও এটা অনেক সুলভ মূল্যে পাচ্ছ। অন্যান্য যারা তারা এর চেয়ে অনেক বেশি দামে বিক্রি করছে। তো এটারও বেশ কয়েকটা কালেকশন রয়েছে, আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ভিডিওর মধ্যে যে প্রোডাক্টটা তোমার ভালো লাগে জাস্ট ওটার উপর স্ক্রিনশট নিয়ে যে নাম্বারটা দেখতে পাচ্ছ যে ফর অর্ডার অনেক, মানে আমাদের সেলস ম্যানেজার, তার সঙ্গে যোগাযোগ করবে আর তারপরে তুমি অর্ডারটা পেয়ে যাবে। আর আজকে আমাদের হাতে এসেছে এরকম নতুন কিছু অ্যাসিড ওয়াশের ব্ল্যাক কালারের অ্যানিমে টি শার্টগুলো, যেগুলো ড্রপ শোল্ডার টি শার্ট, এবং আমি বিশ্বাস করি এগুলো তোমাদের পছন্দ হয়। ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ খুবই চমৎকার ডিজাইন এবং প্রিমিয়াম লুকিং টি শার্ট। এগুলো পরলে যে কারো সৌন্দর্য অনেক বেড়ে যাবে। এগুলোর দাম পড়বে মাত্র 600 টাকা, তুমি যেটা নাও না কেন। তবে এই লুফিডির অসাধারণ ড্রপ শোল্ডার টি শার্টটি তোমরা পাচ্ছ মাত্র 550 টাকা, এটা ডিসকাউন্ট এখনো রয়েছে। আর এছাড়াও পেছনে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছ নারুতোর ঘোষ্ট উচিয়া, এটাও 600 টাকা পড়বে। আর আরেকটা সাদা কালারে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লুফিডির মানকির, এটাও সেম 600 টাকা পড়বে। তবে এই দুটো প্রোডাক্টই হাতে নিয়ে তোমার অবশ্যই মানে ফেব্রিক্সের প্রশংসা করতেই হবে এবং মানে এই প্রোডাক্টের কোয়ালিটির প্রশংসা তোমাকে অবশ্যই করতে হবে। এছাড়াও এই পেছনে যে ড্রপ শোল্ডারটা দেখতে পাচ্ছ অ্যাসিড ওয়াশের, এটা কিন্তু ইন্ডিয়াতে বর্তমানে খুবই ট্রেন্ডিং এ রয়েছে। এটাও কিন্তু দেখতে খুবই ডিসেন্ট এবং স্টাইলিশ। আর যারা ড্রাগন বল লাভার রয়েছে তাদের জন্য তো একটা সেই লেভেলের কালেকশন এসেছে। তবে তোমাদের জন্য এটার মধ্যে একটা ডিসকাউন্ট রেখেছি আমার পার্সোনাল পক্ষ থেকে, সেটা হচ্ছে আমরা এটার মধ্যে 50 টাকা দাম কম নিচ্ছি, মাত্র 550 টাকায় তুমি এটা পেয়ে যাচ্ছ। আর এছাড়াও শর্টকাটে দেখায় যেমন এই যে তোমার রয়েছে পোর্শে, এটার আরেকটা জিটিআর ভার্সন রয়েছে, এছাড়াও রয়েছে এমিরেটস ফ্লাই বেটার, এই ধরনের ভার্সন, এটাও জোস লেভেলের দেখতে। আর এছাড়াও আমার বিশ্বাস আমরা যে কয়েকটা কালেকশন দেখালাম এবং রানিং ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে থেকে কোনোটা না কোনোটা তোমার অবশ্যই মনে ধরেছে। তো যেটাই পছন্দ হোক না কেন তুমি নির্দ্বিধায় অর্ডার করতে পারো, কারণ আমাদের সাথে তোমাদের একটা পুরনো সম্পর্ক রয়েছে। আর এখানে একটা বিষয় নিশ্চিত থাকো, কোয়ালিটি নিয়ে তোমাকে কোনো হেজিটেশনে পড়তে হবে না। তবে তুমি একটা জিনিস যেটা কেয়ারফুল থাকবে, তুমি তোমার এক্স্যাক্ট সাইজ দিয়ে কিন্তু অর্ডার করো, কারণ এই ভুলটা অনেকেই করে যে সাইজটা বলতা দেয়। তো এটা অবশ্যই খেয়াল রাখবে, সাইজ ম্যাটার্স। এবং যখন ডেলিভারি ম্যান যাবে তাকে দাঁড়া করিয়ে তারপর ড্রেস পরে তুমি চেক দিয়ে যদি ঠিক থাকে তাহলে ওইটা রিসিভ করবে, না হলে ওই ডেলিভারি ম্যানের কাছে তুমি ওটা ফেরত দিয়ে দেবে, ঠিক আছে? আর এছাড়াও বেশ কয়েকটা ডিসেন্ট লুকিং পলো টি শার্টের কালেকশন রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে আমি যখন কথা বলছি সেই টি শার্টগুলো দেখানো হচ্ছে। তুমি যা স্ক্রিনশট নেবে এবং স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবে। সবগুলোর দাম অ্যাভারেজে পড়বে 650 টাকা, কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই। তো যাই হোক, এরপর আমাদের যে প্যান্টের কালেকশন রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি। পেছনে যে লো কাট ব্যাগি প্যান্টটা দেখতে পাচ্ছ, এটার দাম পড়বে হচ্ছে মাত্র 650 টাকা, বাট সিজনে এটা বিক্রি হয়েছে 750 থেকে 850 টাকা, কিন্তু স্টক খালি করার জন্য ঈদ উপলক্ষে এটাকে আমরা ছাড়ছি মাত্র 650 টাকা। আর এই প্যান্টটা পরলে কিন্তু খুবই একটা ডিসেন্ট লুক দেয়। এছাড়াও পেছনে আমি আরো বেশ কয়েকটা লো কাট ব্যাগি দেখাচ্ছি, যেগুলোর অ্যাভারেজ প্রাইস পড়বে 650 টাকা করে এবং তুমি তোমার ডেইলি ইউজের জন্য এর যে কোনোটা অর্ডার করতে পারো। এই প্যান্টগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো দেখতে যেমন ডিসেন্ট লাগছে, তুমি যখন হাতে নেবে কাপড়টা তখন তুমি বুঝতে পারবে যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ইউজ করা হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে প্যান্টগুলো পরে খুবই কমফোর্টেবল। তো একবার হলো তোমাদের এই প্যান্টগুলো ট্রাই করার জন্য আমি সুপারিশ করতে পারি বা রেকমেন্ড করতে পারি। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো গল্পের শুরুতে আমাদের একটা সুখী দম্পতিকে দেখানো হয়, যারা সম্প্রতি তাদের দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দিয়েছে আর খুবই মিষ্টি একটা বাচ্চা হয়েছে তাদের। তো বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরা সবাই বাড়িতে এসেছে এবং সবাই ওই ছোট মেয়েটাকে অভিনন্দন জানাচ্ছে এবং তারা ওই বাচ্চাটাকে দেখে বলছে, আরে বন্ধু, তোর ছোট বাচ্চাটা তো অনেক সুন্দর হয়েছে, একদম মায়ের মতো ফর্সা হয়েছে, বড়টার চেয়ে এটা সুন্দর হবে। তো এই কথা শুনে ওই দম্পতির যে বড় মেয়ে, যে একটু মোটা আর শ্যামলা বর্ণের ছিল, তার মনটা খারাপ হয়ে যায় এবং সে তার বাবাকে বলে, বাবা আমি কি দেখতে সুন্দরী নই, আমি কি দেখতে খারাপ? তো যাই হোক, এই মেয়েটার নাম হচ্ছে রারা, মানে বড় মেয়ের নাম, এবং সেই এই গল্পের মূল নায়িকা। তো যাই হোক, তখন ওর বাবা ওকে বোঝায়, দেখো বাবা, এসব কথা তোমার মনে নিও না, শোনা, বাবার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে হচ্ছে তুমি এবং তুমি আমার প্রিয় এবং আদরের মেয়ে। তো যাই হোক, রারা তার মায়ের চেয়ে কিন্তু বাবাকে বেশি ভালোবাসে, কারণ তার বাবা বাইরে থেকে আসার সময় তার জন্য খাবার নিয়ে আসে, যা ইচ্ছে তাই খেতে দেয়, ওকে খেতেও বাধা
দেয় না, কিন্তু ওর মা ছিল একজন মডেল, মানে ওই সময়ের নায়িকা টাইপের লোক। আর এ কারণে সে খুবই স্বাস্থ্য সচেতন এবং সে তার মেয়েদের জন্য অনেক বেশি স্বাস্থ্য সচেতন এবং সে চায় তার দুই মেয়েই তার নিজের মতো একেবারে স্লিম ফিগার করে অভিনয় জগতে বিখ্যাত হোক, যেমনটা সবাই চায় তার মেয়েকে নিয়ে। তো এজন্য সে সবসময় রারাকে নিয়ন্ত্রণ করতো খাওয়ার জন্য, যে এটা খেও না, ওটা খেও না, এটা খাও, ওটা খাও, ব্যায়াম করো। কিন্তু ওর বাবা বলতো ও তো বাচ্চা, ওকে যত ইচ্ছা খেতে দাও, বড় হলে এমনিই তো সব খাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু ওর মা বিরক্ত হয়ে বলতো তোমরা বাবা মেয়ে যা ইচ্ছা করো, তোমরা দুজনে কখনো আমার কথা শুনেছো না, নিজের দিকে খেয়াল রেখেছো না, মেয়েটাকেও ভালো হতে দিচ্ছ। তবে আমার ছোট মেয়ের উপর তুমি নজর লাগাবে না, ওকে আমি আমার মতো করে বড় করবো। তো এটা বলে সে করে কি, তার ছোট মেয়েকে নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে রাখে এবং সে মনে করে রারা যেহেতু হাতের বাইরে চলে গিয়েছে, মানে বড় মেয়ে, অন্তত ছোট মেয়েটাকে সে মডেল হিসেবে বানাবে। আর তাছাড়া ওর সুন্দরীও হয়েছে, ফর্সাও হয়েছে, গঠন ভালো। তো ছোট মেয়ের নাম রাখা হয় লুলু। তো যাই হোক, রারা চকলেট খেতে পছন্দ করে, কিন্তু তখন ছোট বোন লুলু একটু চকলেট খেতে চায়। তো লারা যখন চকলেটটা দেয় তখন মা খুব রেগে যায় এবং বড় মেয়ে রারাকে তিরস্কার করে। হ্যাঁ, তুমি নিজে মুটকি হয়েছে, ওকে মুটকি বানাচ্ছ, তুমি কিন্তু আমার ছোট মেয়েকে নষ্ট করো না। তো এই কথা শুনে বেচারা রারা খুব দুঃখিত হয় এবং মায়ের পুরনো ছবিগুলো দেখতে শুরু করে এবং ভাবে আমি কি কখনো মায়ের মতো স্লিম এবং সুন্দরী হতে পারবো। কিন্তু ওর বাবা ওকে খুব ভালোবাসতো এবং আদর করতো এবং বলে দেখো বাচ্চা, তোমার মায়ের কথা শোনার দরকার নেই, তোমার যা ইচ্ছা খাও, যা ইচ্ছা করো, আমি তোমার সাথে আছি। এইটাই তো তোমার খাওয়ার বয়স, এই বয়সে না খেলে বৃদ্ধ বয়সে খাবে। আর ওজন বাড়লেও ভয় করো না, তুমি যখন বড় হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে। তো এইভাবে বাবা সবসময় রারাকে সমর্থন করতো আর এ কারণেই রারাও তার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে। কিন্তু একদিন হঠাৎ করে খবর আসে যে তার বাবা অ্যাক্সিডেন্ট করেছে এবং দুর্ভাগ্যবশত সে মারা যায়। আর হঠাৎ করে এই পরিবারের সুখ যেরকম করে চলে যাবে কেউ আশাও করেনি, আমরাও করিনি। তো বিশেষ করে এতে কার সবচেয়ে বেশি কষ্ট লেগেছে বুঝতেই পারছো, বড় মেয়ের। তো সে খুব কাঁদে আর পরিবারে আয় করার মতো আর কেউ ছিল না, তার উপর তার মায়ের অনেক ঋণের বোঝা ছিল। তো এ কারণে তার মা বাড়িটা বিক্রি করে অন্য একটা ছোট শহরে চলে যায়। আর এভাবে কিছু বছর কেটে যায়, বড় মেয়ে বড় হয়। তবে তারপরেও তার মা এখনো তাকে বকাঝকা করে এবং তার মা তাকে বলে এই মুটকি আর কত ঘুমাবি, কয়টা বেজে গেছে দেখেছিস। তো এখানে একটা বিষয় লক্ষ্য, এত বছরেও রারার কিন্তু হীনমন্যতা চায়নি যে আমি সুন্দরী না, আমি মুটকি। এবং সে প্রতিদিন তার ওজন পরীক্ষা করে এবং আয়নায় নিজেকে দেখে ভাবে কিভাবে এই ওজন কমাবে, আমি কি কখনো স্লিম হতে পারবো, স্মার্ট হতে পারবো। মানে অনেক কিছু ভাবে কিন্তু ওজন কমানোর জন্য অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটাও নিজে করতে পারছে না। আবার এদিকে মায়ের বান্ধবীরা আসে আর তারাও রারাকে জ্বালাতন করে বলে তোমার মা তোমাকে অনেক স্বপ্ন দেখতো যে মডেল বানাবে, কিন্তু তুমি এখনো সেই মুটকি রয়েছো। আর তখনই রারার বোন লুলু আসে। তো লুলু খুব স্লিম, স্মার্ট, আকর্ষণীয় ফিটনেস আর ওকে খুব প্রশংসা করে সবাই। তবে এখানে একটা বিষয় লক্ষ্য, বড় বোন রারা কিন্তু তার ছোট বোন লুলুকে খুব ভালোবাসে, কিন্তু যখন ওই ফ্যামিলিতে ওর সাথে ওর ছোট বোনের তুলনা করা হয় সৌন্দর্য নিয়ে তখন ওর খুব খারাপ লাগে। এবং সিরিয়াসলি তোমরাও হয়তো তোমাদের ফ্যামিলিতে অনেকে এরকম তুলনার শিকার হয়েছে, আমিও হয়েছি আমার লাইফে। তো যাই হোক, রারা তখন সেখান থেকে পালায় আর তারপর তার প্রেমিক আসে তাকে নেওয়ার জন্য, যার নাম হচ্ছে জর্জ। তো জর্জের সাথে রারা বাইকে যাবে। তো এজন্য রারার মা বলে যাওয়ার আগে সানস্ক্রিনটা তো লাগিয়ে যাও, তা না হলে তুমি আরো কালো হয়ে যাবে। কিন্তু রারা ভাবে আমি যেমন আছি তেমনই ভালো, আমি দেখতে খারাপ, সমস্যা কি, এটা মেনে নিতে মানুষের সমস্যাটা কি, আর আমার মা কেন আমাকে সবসময় বদলানোর চেষ্টা করে। তো এই কথা ভেবে সে করে কি সানস্ক্রিন না লাগিয়েই জর্জের সাথে বাইকে চলে যায়। আর এখানে একটা বিষয় লক্ষ্য, জর্জ এবং রারার যে ভালোবাসার কথা এটা দুই পরিবারই জানে। তবে এখানে জর্জ সম্পর্কে কিছু বলার রয়েছে। ও একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কিন্তু অত ধনী না, গরিব, তবে খুব মেধাবী, খুবই ভালো একটা ফটোগ্রাফার। আবার ওইদিকে রারা বর্তমানে অনেক বড় একটা প্রসাধনী কোম্পানিতে কাজ করে, ধরো ফেয়ার লাভলি কোম্পানিতে কাজ করে বা কসমেটিক কোম্পানিতে বা মেকআপ কোম্পানিতে। তবে তারা করে কি দুজনেই তাদের নিজ কাজে যাওয়ার আগে একটা পিছিয়ে পড়া গ্রামে যায় যেখানে বাচ্চারা অনেক গরিব এবং তারা পড়ালেখার সুযোগ পাচ্ছে না, তাদেরকে মৌলিক যে পড়ালেখাগুলো সেগুলো শেখায় এবং ওই বাচ্চাদের সাথে ওরা ভালো সময় কাটায়। তো এখানে আমরা দেখতে পাই রারা পড়াচ্ছে আর জর্জ ওর ছবি ক্লিক করছে এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে যাতে ওই শিশুদের জন্য কোনো ডোনেশন আসে যে পড়ালেখা করানোর জন্য। মানে সরকারও এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। মানে বুঝতেই পারছো ইন্দোনেশিয়ার মতো দুর্নীতিগ্রস্ত দেশে কি আশা করো। সরি, বাংলাদেশের যে ইন্দোনেশিয়া অনেক ভালো, আমি ভুলে গিয়েছি যে আমি বাংলাদেশি, এই কথাটা বলা আবার ঠিক হয়নি, আমি তবা নিচ্ছি। তো যাই হোক, জর্জ এরপর একটা ছবি তোলে এবং শুটিং এ চলে যায়। এবং এখানে একটা বিষয় উল্লেখ, আমি যেমন বলেছি জর্জ কিন্তু যেমন তেমন ফটোগ্রাফার নয়, সে খুবই প্রতিভাবান একটা ফটোগ্রাফার, কিন্তু ওর যে পরিচালক বা বস সে এটার প্রশংসা করে না এবং প্রতিটা কাজের মধ্যে সে তার নিজের ধারণা প্রবেশ করানোর চেষ্টা করে, মানে বসগিরি সাজার চেষ্টা করে। কিন্তু রারা তার সাথে কথা বলে তাকে একটু ঠান্ডা করে এবং বলে যেমন আছে তেমনিই চলতে দাও। তো যাই হোক, এরপর জর্জের কলিগরা যখন রারাকে দেখে তারা জিজ্ঞাসা করে এটা কি, মানে একটু অদ্ভুতভাবে জিজ্ঞাসা করে যে এটা কি তোমার গার্লফ্রেন্ড। জর্জ বলে হ্যাঁ এটাই আমার গার্লফ্রেন্ড। আর এরপর সেখান থেকে বেরিয়ে এসে রারা জর্জকে বলে এখানকার মেয়েরা কত সুন্দরী এবং ফিট, তোমার কি এরকম কখনো অনুভব হয়নি যে তোমার গার্লফ্রেন্ড ওদের মতো ফর্সা নয়, স্লিম নয়। জর্জ তখন বলে তুমি আসলে কি বলতে চাও, সরাসরি বলো তো। আর এরপরে রারা তখন বলে আমি একটু মোটা, আমার ত্বক একটু কালো। আর তারপরে জর্জ তাকে থামিয়ে দিয়ে বলে ভাই এটাই তো তোমার সৌন্দর্য ভাই, এজন্যই তো আমি তোমাকে পছন্দ করেছি। আর রারা তুমি অপ্রয়োজনীয় ভাবে অন্যদের কথায় কেন প্রভাবিত হও। আমি যদি তোমাকে সুন্দরী বলি সেটার চেয়ে যাকে চেয়েও না সে তোমাকে অসুন্দরী বলে তার দাম বেশি হয়ে গেল। তুমি কখনোই অন্যদের চেয়ে নিজেকে কম সুন্দরী ভাববে না।
আর আমি তোমার মতো একটা মেয়ে পেয়েছি, এটা তো আমার ভাগ্য। তোমার যেমন চেহারা সেরকম তোমার ক্যারেক্টার, তোমার মতো একটা মেয়ের সাথে বসবাস করা অনেক শান্তির একটা ব্যাপার। তো এইরকম একটা ডায়লগ দিয়ে করে কি রারার মুখে একটা সুন্দর হাসি নিয়ে আসে। আর অন্যদিকে আমরা দেখি রারার ছোট বোন লুলুর একজন বয়ফ্রেন্ড রয়েছে এবং সে মোটামুটি টিকটক স্টার। তার টিকটকে প্রায় 2 মিলিয়ন ফলোয়ার রয়েছে। আর সেই ফলোয়ারের জন্য সে প্রতিদিন কিছু না কিছু করে, লাইভ ভিডিও পোস্ট করে এবং সে সবাইকে বলতে থাকে বারবার যে এটা আমার গার্লফ্রেন্ড, দেখো যে কত হার্ড, সেক্সি এবং সুন্দরী। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে লুলুর যে বয়ফ্রেন্ড সে কিন্তু লুলুকে খুবই নিয়ন্ত্রণ করে, যে এই পোশাক পরবা না, এই জুতা পরবা না, এই ধরনের ড্রেস পরবে, এই ধরনের মেকআপ পরবে। তবে এখানে একটা বিষয় উল্লেখ, লুলুর মুখ একটু গোলাকার, আর এই কারণে ওর প্রেমিক খুব একটা পছন্দ করে না। মানে চিন্তা করো যে লুলু সবচেয়ে সুন্দরী, কিন্তু সে এমন হ্যান্ডসাম ছেলের সাথে গিয়েছে যে ওকে ওখানে ছোট হতে হয়। আর উল্টো দিকে রারাই কিন্তু শান্তিতে রয়েছে, ওর প্রশংসা করে। তো যাই হোক, এখানে লুলুর সাথে যখন লাইভ ভিডিও করছিল তখন সে লুলুকে বলে, আরে শোনো, লাইভে যাওয়ার আগে তোমার চুলগুলো দিয়ে তোমার মুখের 2 পাশ ঢেকে রাখো, তা না হলে তোমার মুখ মোটা দেখাবে। তো এই কারণে লুলু এত সুন্দরী হওয়া সত্ত্বেও পড়ে যায় হচ্ছে ইনসিকিউরিটিতে। তার কাছে মনে হয় তার মানে আমার মুখের সেই নিখুঁত অবস্থায় নেই, মানে ও হীনমন্যতায় পড়ে যায়। কিন্তু ওটা মনেই রাখে, ওর প্রেমিককে বলতে সাহস পায় না, কারণ ওর প্রেমিকই তো ওই হীনমন্যতার ওর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আর এইদিকে আমরা দেখি রারা যখন বাড়িতে আসে তখন আবার রারাকে ওর মা তুলনা করা হচ্ছে ওর বোনের সাথে। আর এই কারণে ও হীনমন্যতায় ভোগে এবং সে রারাকে বলে, লুলুকে দেখো কত ছোট এবং ও কত কম খায়, আর তুমি এখনো এত কেন খাও। কিন্তু রারা এসব পাত্তা না দিয়ে ভালো করে খাওয়া দাওয়া করে অফিসে যায়। আর অফিসেও এমন কিছু সহকর্মী রয়েছে রারার, যারা ওর প্রতিভা দেখতে পায় না, শুধুমাত্র ওর চেহারা দেখে বা মোটা দেখে জ্বালাতন করে। কিন্তু রারা তাদের উত্তর দিয়ে সময় নষ্ট না করে চুপচাপ তার ডেস্কের দিকে চলে যায়। তো এখানে রারার একমাত্র একটা বান্ধবী রয়েছে যার নাম হচ্ছে ফে, এবং ফে রারাকে বলে, এই সবাই তোকে নিয়ে একটু টিটকারি করে, তুই কিছু বলিস না কেন, মুখের ওপর একটা চাট করে কথা বলে দিবি। রারা তখন বলে, দেখ এসব শুনতে শুনতে আমি ছোটবেলা থেকে অভ্যস্ত, আর তাছাড়া এই অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই হচ্ছে সৌন্দর্য, কারণ এটা একটা প্রসাধনী কোম্পানি এবং সমস্ত কর্মীরা তাদের চেহারা এবং ফিটনেসের যত্ন নেয়, তারা এটা নিয়ে খুবই সিরিয়াস। কিন্তু আমি যেহেতু সিরিয়াস নই, আমাকে তো একটু কথা শুনতেই হবে। তো এখানে একটা বিষয় লক্ষ্য, শুধুমাত্র রারা নয়, ফেও সিরিয়াস নয় তার চেহারা এবং মনে করো ড্রেস আপ নিয়ে, দেখতেই পাচ্ছ, এবং তারা নর্মাল জীবনযাপন করে। আর হঠাৎ করে ওদের অফিসে হয় কি, তাদের যে রানিং ম্যানেজার সে পদত্যাগ করে এবং কোনো কারণে অন্য চাকরিতে চলে যায়। তো এর ফলে যেটা হয়, ওই জায়গা দখলের জন্য সকল যোগ্য প্রার্থীদের কাছে ইনভাইটেশন পাঠানো হয় এবং রারা ওদের মধ্যে রয়েছে। কিন্তু রারা জানে না যে সেই মুহূর্তে ম্যানেজার হতে পারবে কিনা। তো এরপর তারা যখন দুপুরের খাবার খাচ্ছিল তখন করে কি একটা টেবিলে বসার জন্য যায়, কিন্তু ইতিমধ্যে সে অফিসে 2জন পুরুষ স্টাফ বসেছিল। তোরা যখন ওখানে বসতে যাবে তখন ওই 2জন পুরুষ স্টাফ বলে, আমাদের বান্ধবী আসবে এখানে বসবে। কিন্তু এখানে আমরা স্পষ্ট বুঝতে পারি জাস্ট ওদের চেহারা অত সুন্দর না বলে ওই লোকগুলো ওদের সাথে বসতে চাইছে না। তো এর জন্য রারার ফে করে কি অন্য টেবিলে যায়। আর তারপর ক্যান্টিনে আমরা অন্য 3জন কর্মীকে দেখতে পাই, যাদের মধ্যে একজন কর্মী নতুন। তো 3জনই খুবই সুন্দরী, সকলের দৃষ্টি তাদের দিকে। আর ওখানে সবচেয়ে সুন্দরী মহিলা যে মাঝখানে রয়েছে তার নাম হচ্ছে মাসা, সে পুরো মেকআপে রয়েছে এবং তাকে দেখতেও খুব আকর্ষণীয়। তো এর জন্য সবাই তার দিকে তাকিয়ে রয়েছে। আর এখানে একটা মজার কথা কই, আমারও কিন্তু ইন্দোনেশিয়ান গার্লফ্রেন্ড ছিল, নাম ছিল জেনি, এই মাসার মতোই দেখতে। এই গল্প পরে গোবনি সিনেমার লাস্টে। তো যাই হোক, ওরা গেলে ওই 2জন লোক যারা রারা আর ফেকে জায়গা দেয়নি, তারা স্বাগত জানায় বসার জন্য, যেমন আসুন আসুন আমাদের সাথে বসুন, জায়গা খালি রয়েছে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, মাসা খুব সম্প্রতি কোম্পানিতে যোগদান করেছে, তাদের তেমন কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু কেন যেন সবাই মাসাকেই অনেক বেশি গুরুত্ব দেয় এবং সবাই মনে করে যে মাসাই ম্যানেজারের জায়গা নিতে সক্ষম। আর এটা কিসের জন্য জানো? ওর চেহারার ভাবের কারণে। ওর চেহারা, স্টাইল এবং ভাব দেখে সবাই মুগ্ধ। আর পরবর্তী দৃশ্যে আমাদের দেখানো হয় জর্জের বাড়ি, যেখানে 4টা মেয়ে রয়েছে, মানে ওদের বাড়িতে ভাড়া থাকে এবং 4জনই মডেল হতে চায়, কিন্তু 4জনের একজনই তো সুন্দর না। আর এই কারণে ওরা সবসময় হীনমন্যতায় ভোগে এবং প্রত্যেকে মনে করে যে আমাদের মধ্যে আলাদা কিছু নেই। তো এ কারণে তাদের মডেল হওয়া সম্ভব না। যেমন একটা মেয়ে ভাবে আমার দাঁত নিয়ে সমস্যা, আরেকজন অনুভব করে আমি একটু থম্বা মানে মোটা, আরেকজন মনে করে আমার চুল কুকড়ানো, নাক মোটা, আর চতুর্থজন মনে করে আমার কপালে একটা জন্মদাগ রয়েছে টিপের মতো, এটা কাজে লাগবে না। তবে তারপরেও ওরা কিন্তু এগুলো নিয়ে মন খারাপও করে আবার মজাও নেয়, মানে নিজেদের মতো নিজেরা বিনোদন করে জীবন পার করে। তবে 4জনই খুবই চটপটে, তবে মানুষের সামনে গেলে আত্মবিশ্বাস একটু কম পায়। তো যাই হোক, এখানে আবার একটা লাল চুলওয়ালা একটা বকরা ছেলে ছিল, যে আবার এই 4জন মেয়েকে খুব জ্বালাতন করতো। তো একদিন জর্জ করে কি ওকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় এবং বলে, ভবিষ্যতে তোকে যেন আমি এলাকায় না দেখি, আর আমি যদি দেখি যে এই মেয়েদের আর ডিস্টার্ব করছিস তাহলে কিন্তু আমি তোকে পৃথিবী থেকে সরিয়ে দেবো। তো ওরা ভয়ে পালিয়ে যায়। আর এরপর সিন যায় হচ্ছে সরাসরি রারার অফিসে, যেখানে আমরা যেমনটা আশা করেছিলাম সেটাই হয়। ম্যানেজার পদের জন্য কোম্পানির সিও অফিসের যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছিলেন। তো এরপর সাক্ষাৎকারে মাসাকে দেখা যায়। তো সাক্ষাৎকার শেষে মাসা যখন বাইরে বের
বের হয় তখন সে রারাকে এক দৃষ্টিতে টিটকারির দিকে তাকিয়ে দেখে। তবে রারা এটা ইগনোর করে ইন্টারভিউ দিতে যায়। তো আসলে হয়েছে কি, কোম্পানির প্রবৃদ্ধির জন্য সিইও একটা গুরুত্বপূর্ণ এবং সেরা ধারণা চায় যাতে কোম্পানি এগিয়ে যেতে পারে। তো এখানে যে ম্যানেজার প্রার্থী রয়েছে তাদের মধ্যে যার ধারণা এবং যার কনসেপ্ট সবচেয়ে বেটার হবে তাকে কোম্পানি যোগ্য আসনে নেবে বা ম্যানেজার পদে দেবে। তো রারা যেহেতু মাসার চেয়ে অনেক আগে থেকে কাজ করছে, অনেক অভিজ্ঞ, তো এই কারণে ওর ধারণাটা ভালো হবে এটাই হয়েছে। তো সিইও পছন্দ করে ওর ধারণা এবং বলে তোমার আইডিয়াটা দারুণ, কিন্তু সমস্যা হচ্ছে কি তুমি যদি ম্যানেজার হও দেখা যাবে দেশি বিদেশি বিভিন্ন ক্লায়েন্টের সাথে তোমার মিটিং করতে হবে এবং বিভিন্ন মিডিয়ার সঙ্গে বা টিভির সামনে তোমাকে যেতে হবে, সাংবাদিকদের সামনে যেতে হবে। তো তুমি যেহেতু আমাদের কোম্পানির তখন ফেস থাকবে, তো এই কারণে তোমাকে ফিট এবং আকর্ষণীয় দেখানো জরুরি, আর ওইটা তোমার মধ্যে নেই। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে মাসাকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেবো, আর তুমি ওর আন্ডারে ওকে সাহায্য করবে তোমার বুদ্ধি দিয়ে। তো এই কথা শুনে রারা তো অনেক কষ্ট পায় এবং সে রেগে যায়, দুঃখ পায় এবং বলে প্রতিভার পরিবর্তে চেহারা দেখে বিচার করা হচ্ছে। তো এই কথা ও ফেকে বলে, আর ফে তখন বলে মাসা নতুন নতুন কোম্পানিতে এসেছে, ও এই কোম্পানি সম্পর্কে জানে কি, আর তুমি এত অভিজ্ঞ তবুও সিইও তোমাকে ম্যানেজার হিসেবে পোস্টিং দিতে অস্বীকার করলো। আর অন্যদিকে রেস্তোরাঁয় আমরা দেখি মাসা আর তার দুই বান্ধবী নিজেদের মধ্যে কথা বলছে যে ওই মুটকি রারা যদি ম্যানেজার হয় তাহলে আমাদের কোম্পানির রেপুটেশন কি হবে, ওই মুটকি ম্যানেজারের আদেশ আমাদের মানতে হবে, আমাদের বস হবে। তো এরকম রারাকে নিয়ে ওরা অনেক অপমান করে, বডি শেমিং করে। আর এরপর মাসা আরো বলে এটা একটা প্রসাধনী কোম্পানি, এখানে ম্যানেজার হতে হলে মেকআপ, লুক, স্টাইল সেন্স আরো অনেক কিছু সম্পর্কে ধারণা থাকতে হবে। আর ওই ভুটকি মহিলার সম্পর্কে কি জানবে, দেখো ম্যানেজারের পোস্টটা আমিই পাবো। কিন্তু ওরা তো জানতো না যে রারা ওই ওয়াশরুমে বা এখানে এদিক দিয়ে এসেছে। তো রারা এইসব শুনে সম্পূর্ণ ভেঙে পড়ে। আর এরপর সে জর্জকে সব সমস্যার কথা বলে যে মাসাকে ম্যানেজার বানানোর কথা বলা হচ্ছে কারণ সে সুন্দরী, শুধুমাত্র এই কারণে। তো জর্জ তখন বলে এই তুমি সবসময় এত সুন্দর সুন্দর সুন্দরী সুন্দরী করো কেন, তোমার চেয়ে বেশি সুন্দরী এই পৃথিবীতে আর কেউ নেই, আর আমি তোমাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, দলিলে লিখে দিয়ে বলতে পারি। তো এভাবে সে করে কি রারার মুড ঠিক করার চেষ্টা করে এবং তাকে তার বাড়িতে নিয়ে আসে। তো সেখানে সে 4 জন মেয়ের সঙ্গে দেখা করে যারা জর্জের বাড়িতে থাকে, মডেল হতে চায়। তো রারা করে কি ওদের সঙ্গে খুব ভালো মতো মিশে যায় এবং ওরা করে কি রারাকে দিদি দিদি বলে ডাকা শুরু করে, যে কারণে রারা খুব খুশি এবং এক ধরনের আপন আপন অনুভূতি হয় ওর। আর এদিকে আমরা দেখতে পাই জর্জের মা কিন্তু রারার জন্য অনেক খাবার রান্না করেছিলেন। তো রারা খুব মনোযোগ দিয়ে সেই খাবারটা খায়, মানে মনোযোগ দিয়ে একটা কাজও করতে পারে। আর এরপর সে কিছু পুরনো ছবির দিকে তাকায় যেটা জর্জের বাবা ছবি তুলেছিল, মানে জর্জের বাবা একজন ফটোগ্রাফার ছিল এবং সে ছবি তুলেছিল ওই 90 দশকের ক্যামেরার ব্যবহার করে। তো এটা দেখার পরে রারার খুব মনে ধরে ছবিগুলো। তো যাই খাওয়া দাওয়া শেষে সে করে কি বাড়িতে যায়, কিন্তু অফিসে আজকে যেটা ঘটেছে সেটা ওর মনে এখনো ঝুলছে। আর এখানে রারার আরেকটা বদ অভ্যাস রয়েছে, সেটা হচ্ছে তার যখনই মন খারাপ হয় সে করে কি চকলেট খাওয়া শুরু করে, মানে এটা তার ডোপামিন। মনে করো তোমরা যেমন অনেকে সিগারেট খাও, বাবা খাও, গাঞ্জা খাও, ওইরকম ওর ডোপামিন হচ্ছে চকলেট। আর ক্ষতিকর কোনোটার চেয়ে কোনোটা কম না আর কি। তো যাই হোক, এরপর যখন রারার মা আর লুলু বাড়িতে আসে তারা জিজ্ঞাসা করে তুমি এত কিসের জন্য কষ্ট পাচ্ছ রারা। তো এরপর রারা তাদের সত্যটা বলে যে আমি ফিট নই বলে আমি পদোন্নতি পাবো না, সুন্দরী নই বলে পদোন্নতি পাবো না। তো রারার মা তখন বলে এই জন্যই তো আমি ছোটবেলা থেকে তোকে সবসময় বলে আসছি যে সৌন্দর্য একটা শক্তি, হেলদি খা, কম খা, ফিট থাক। তুই কি কখনো আবার এই কথা শুনেছিস? শুধুমাত্র যে নায়িকা হতে বা সিনেমাতে গেলে যে সৌন্দর্য লাগে তা না, ফিটনেস সৌন্দর্য জীবনে বাঁচতে হলেও লাগে। আচ্ছা তুই এক কাজ কর, তুই চিন্তা করিস না, তুই যা সিইও কে কালকে বলবি যে আমাকে 1 মাস সময় দিন, আমি যদি ফিট হয়ে আসতে পারি, নিজেকে চেঞ্জ করে আসতে পারি, তাহলে আমাকে পদোন্নতি দেবেন। আর এই 1 মাসে আমি তোকে ট্রেনিং করবো, আমি তোকে ব্যায়াম করাবো, খাওয়া দাওয়ার চেক দেবো, আমি তোকে স্টাইল সম্পর্কে সকল সেন্স দিয়ে দেবো। আর তোর তো তোর মায়ের উপর বিশ্বাস আছে তাই না, তোর মায়ও তো একটা মডেল ছিল। আর ছোট বোন লুলু তখন বলে হ্যাঁ দিদি, তুমি তোমার সিইও এর সঙ্গে কথা বলো, জাস্ট 1 মাস সময় নাও, দেখো মা তোমাকে কত সুন্দরভাবে তৈরি করে। তো এই কারণে রারার কিছুটা আত্মবিশ্বাস আসে এবং সে তার সিইও এর কাছে 1 মাস সময় চায়। আর সিইও তাৎক্ষণিকভাবে সম্মত হয় কারণ রারা অ্যাকচুয়ালি মেধাবী এবং ওর সামর্থ্য অনুসারে ম্যানেজারের পদ ওরই পাওয়া উচিত, কিন্তু জাস্ট ফিটনেসের অভাব। তো এই জন্যই সিইও বলে দেন ঠিক আছে 1 মাস সময় নাও, সুস্থ বোধ করে ফিরে আসো, ফিট হয়ে ফিরে আসো, তুমি যদি ম্যানেজারের লুক নিয়ে আসতে পারো আমি তোমাকে অবশ্যই ম্যানেজারের পদ দেবো। তো এরপর থেকে রারা করে কি কঠোর ডায়েট মেনে চলে, আর খাবার ইচ্ছে করলে করে কি পিৎজা খেতে এবং ফিটনেস ভিডিও দেখা শুরু করে, মানে তোমরা যেটা করো ফিট হতে চাও কিন্তু আলসি। তো যাই হোক কোনো রকম 1 সপ্তাহ কেটে যায়, আস্তে আস্তে খাবার লোভ কমায় এবং দেখতে পায় যে 2 কেজি ওজন কমে গিয়েছে। ও তো খুব খুশি যে এটা ওর প্রথম অর্জন এবং এটা ভেবে খুশি হয় যে এইটুক মাত্র স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করলেই 1 সপ্তাহে ফলাফল পেয়ে গেলাম, তাহলে তার একটু বেশি চেষ্টা করলে, রেগুলার চেষ্টা করলে আমি তো অবশ্যই অনেক সুন্দরী ফিট হতে পারবো। তো এরপর থেকে যেটা হয়, বাকি যে 3 সপ্তাহ রয়েছে আগামী 21 দিনে সে অনেক ব্যায়াম করে, অনেক স্বাস্থ্যকর খাবার খায়, অবসর সময় ফিটনেস ভিডিও দেখে, স্টাইল ভিডিও দেখে, মেদ কমানোর উপায় দেখে। আর ওইদিকে আমরা দেখি জর্জের বাবা মৃত্যুর আগে সেই লাল চুলওয়ালা ছেলেটির কাছ থেকে, ওই বদমাস ছেলেটির কাছ থেকে 2 লক্ষ টাকা ধার নিয়েছিল, আর এখন 1 মাসের মধ্যে তাদের সেই পরিমাণ টাকা ফেরত দিতে হবে। তো জর্জ তখন তার মাকে বলে তুমি টেনশন করো না, আমি যে কোনো ভাবে অতিরিক্ত অনুষ্ঠানের ফটোশুট করে সুদ সহ তাদের ঋণ পরিশোধ করব। মানে বুঝতেই পারছো জর্জের ব্যাপারটা, সে বিয়ে বাড়িতে বা বিভিন্ন
জায়গায় ফটোশুটের কাজ করে। তো এরপর জর্জ করে কি তার বন্ধুদের সাহায্যে অতিরিক্ত ইভেন্টে ছবি তুলে, মানে অনেক কষ্ট করে এবং কখনো কখনো সে টাকার জন্য অনেক রাত পর্যন্ত কাজ করে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, এই জর্জ ছেলেটাকে আমার অনেক বেশি ভালো লাগছে, শুধুমাত্র চেহারা না, মানে ওর যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে অনেক বেশি ভালো লাগছে আমার। আর অন্যদিকে আমরা দেখি রারা ফিটনেসের প্রতি আগ্রহী এবং ফাইনালি 4 সপ্তাহ কেটে গিয়েছে। আর এই কারণে জর্জ আর রারার 1 মাসে দেখাও হয়নি, ঠিক মতো ফোনে কথাও হয়নি। তো এরপর ফাইনালি যখন রারাকে আমাদের দেখানো হয়, আমরা দেখতে পাই রারার একবারে পুরো লুক চেঞ্জ, ভাই চেনাই যায় না। তার চুল স্ট্রেট করা, মেকআপ টেকআপ থেকে শুরু করে বডি ফিটনেস সব, কাপড় চোপড় সব চেঞ্জ। তো রারা যখন নতুন আইরব নিয়ে অফিসে ঢোকে সবাই তো ওর দিকে তাকিয়ে থাকে। এখানে একটা বিষয় লক্ষ্য, একটা স্লিম মেয়ে যত সুন্দরী হোক, একটু হেলদি মেয়ে যদি সুন্দরভাবে সেজে যায় ওইটা একটু আকর্ষণীয় বেশি লাগে, মানে হেলদি বলতে প্লাস সাইজের একটু। তো সিও পুরো টাসকে খেয়ে যায়। তো কেউ বিশ্বাসই করতে পারছে না যে 1 মাসে একজন মানুষ এত পরিবর্তন হতে পারে নাকি। এবং মাসা এবং তার বান্ধবীদের দেখে মনে হচ্ছিল যে ওদের মুখে কেউ গোবর মাখিয়ে দিয়েছে, মানে এত লজ্জা পেয়েছে ওরা। হিংসা। তো যাই হোক, সিও ফাইনালি করে কি রারাকে ম্যানেজার পদে পদোন্নতি দেয়, আর রারা যেটা চেয়েছিল সেটাই হয়েছে। তো যাই হোক, এখন রারাকে আলাদা কেবিন দেওয়া হয়। আর ওই কেবিনে এসে ফে জিজ্ঞাসা করে, ম্যাডাম আমি কি ভেতরে আসতে পারি? রারা তখন খুব ভালোবাসার সাথে বলে, এই শালি মার খাবি নাকি, ভেতরে আয়। তো ফে তখন বলে, বান্ধবী আমি তো সত্যি হতবাক, তুই এটা কি করে দেখালি, 1 মাসের ছুটি নিয়ে একবারে পুরো চেঞ্জ হয়ে চলে আসলি। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য, মানুষের প্রাইম টাইমে মানুষের আসল চরিত্র বোঝা যায়। ধরো তোমার আশেপাশের যে বন্ধু রয়েছে যে বর্তমান অর্থনৈতিক অবস্থায় খারাপ, সে কিন্তু তার অ্যাকচুয়াল চরিত্রে নেই। সে যখন ভালো অবস্থানে যাবে, প্রাইম টাইমে যাবে, তখন তার আসল চরিত্র বোঝা যাবে। তো এখানে রারার আচরণেও পরিবর্তন এসেছে, ম্যানেজার হয়েছে, তারপর তোমার সুন্দরী হয়েছে, একটু কথাবার্তার পরিবর্তন। এবং এখানে ও ফেকে বারবার খালি ওর চেহারা নিয়ে কথা বলছে, ড্রেস আপ নিয়ে কথা বলছে। তো এই বিষয়টা ফে লক্ষ্য করে যে রারা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, অন্যদের মতো ইগোয়েস্টিক হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর রারা করে কি জর্জের সাথে ক্যান্ডেল লাইট ডিনার করতে যায়। তো এখানে রারার পরিবর্তিত চেহারা জর্জের মেনে নিতে একটু সময় লাগবে আর কি, মানে খোলামেলাও বলে যে তোমাকে তো সম্পূর্ণ নতুন মানুষ মনে হচ্ছে, তোমার সাথে অ্যাডজাস্ট করতে আমার একটু সময় লাগবে। আর এখানে উল্লেখ্য, রারা যেহেতু এখন ম্যানেজার হয়ে গিয়েছে, কাজের অনেক চাপ, অফিস থেকে ঘন ঘন ফোন আসে, ক্লায়েন্টদের কল আসে, অমুকের কল আসে, তো এই জন্য ওরা কথা বলার সময় পায় না। তো জর্জের কাছে মনে হয় যে রারা হয়তো তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আবার ওদিকে জর্জকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে, কারণ তার মায়ের ঋণ পরিশোধ করতে হবে, 1 মাস সময় রয়েছে। জর্জ কাজের ফাঁকে যখন রারাকে কল করে, দেখা যায় রারা খুব ব্যস্ত এবং রারা বলে আমি তোমাকে পরে কল করব, এটা বলে কল কেটে দেয়, কিন্তু পরে আর কল করতে ওর মনে থাকে না। তো জর্জের খারাপ লাগে, কিন্তু সে এটা ভেবে খুশি হয় যে না, রারা ব্যস্ত রয়েছে, ম্যানেজার হয়েছে, স্বাভাবিক। তবে তারপরেও সে আজকে জীবনে প্রথমবার একটু ইনসিকিউরিটিতে ভোগে। ইনসিকিউরিটি মানে হচ্ছে প্রেমিকা হারানোর ভয়, এবং ওর কাছে মনে হয় রারা বদলে গিয়েছে বা বদলে যাচ্ছে, ও আগের মতো নেই, ওর মনোভাবে পরিবর্তন ঘটেছে। আর অন্যদিকে রারার অফিসে সবাই দুপুরের খাবার খাচ্ছিল। তো রারা আর ফে যখন তাদের দুপুরের খাবার নিয়ে বসতে যায়, তখন মাসা এবং তার বন্ধুরা শুধু রারাকে ডাকে তাদের সাথে বসার জন্য। তো এখানে একটা বিষয় লক্ষ্য, ক্লাসে কিছু পোলাপান থাকি না যাদের সাথে মিশলে নিজেকে একটু সিগমা মনে হয়। তো রারা যেহেতু ব্যাক বেঞ্চার টাইপের একটা মেয়ে ছিল, মানে ওইরকমই তো অফিসে, ও করে কি ওদেরকে না করে ফেকে উল্টো বলে চলো ওদের সাথে বসি। তো ফে এটা শুনে রেগে যায়, বলে তুই কি জানিস ওই গ্যাং তোকে আমাকে কত উপহাস করেছে, তোকে কত অপমান করেছে, আর তুই ফিট আজকে ম্যানেজার, এই জন্য তোকে ডাকছে, তুই গেলে যা, গেলে অপমান হবি। কিন্তু রারা তখন বলে, আরে বান্ধবী অতীত ভুলে যা, চল গিয়ে বসি। তো ফে ওর সাথে যায়, কিন্তু দেখা যায় সেখানে একটি চেয়ার খালি রয়েছে। তো মাসা তখন খালি রারাকে বসতে বলে। ফে বুঝতে পারে যে ওরা কেবল রারাকেই বসাতে চায়, ওকে নয়। তো এর জন্য ফে বলে, আচ্ছা ঠিক আছে রারা তুমি যাও, আমি অন্য টেবিলে বসছি। তো এখান থেকে শুরু হয় দুই বান্ধবীর দূরত্ব, আর অন্য টেবিলে বসে ও একা খেতে শুরু করে। তবে এখানে একটা বিষয় লক্ষ্য, রারা কিন্তু ফের কাছে ফেরত আসে না। রারা করে কি সিগমা সাজার জন্য ওদের সাথে মিশতে যায়, মানে সুন্দরী গ্রুপ। মানে ব্যাপারটা বুঝিয়ে বলি, রারা হয়তো পদোন্নতি পেয়েছে, কিন্তু ওর আরেকটা মানসিক পদোন্নতি এখন লাগবে সুন্দরীর লেভেল। তো ওই জন্য ওদের সাথেও মিশতে চায়, আর এই কারণে ফের কাছে আসে না। তো যাই হোক, এতে ফে অনেক বেশি কষ্ট পায়, এবং আমরাও বুঝতে পারছি, আমরাও কষ্ট পেয়েছি। এবং ওই যে আমি বললাম না, তুমি যাদের সাথে মিশছো তাদের আসল চরিত্র তুমি জানোই না। তোমার কোনো বন্ধু যদি ইতালি গিয়ে কোটিপতি হয়, তোমার কোনো বন্ধু যদি হঠাৎ করে রাজনৈতিক পদ পেয়ে যায়, কোনো বন্ধু যদি হঠাৎ করে ইউটিউবিং করে টাকার মালিক হয়ে যায়, তারপরে যদি তোমাকে সেম ভাবে ট্রিট করে, তাহলে বুঝবা যে না, এটা ঠিক আছে। কিন্তু এখন যারা ভালো আছে বা খারাপ অবস্থা আছে, তাদের আসল চরিত্র তুমি জানোই না। তো যাই হোক, আমরা দেখতে পাই যে ওই মাসার গ্যাংদের সাথে রারা খুব মনে করো যে একবারে মিশছে, খুব খুশি। কিন্তু ফের এটা দেখে অনেক খারাপ লাগে, কারণ ওই দুঃসময় একমাত্র ওই তো বান্ধবী ছিল, এবং ও করে কি ওখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখি অফিসে একটা পার্টি হয়, যেখানে ছবি তোলার জন্য রারা করেছে কি জর্জকে নিয়ে এসেছে, এবং জর্জ এমন ড্রেস পরে এসেছে, এটা দেখে ওর খুব লজ্জা লাগে। মানে ও এখন ভালো ড্রেস আপ মেস আপ পরে, তো এই জন্য সে জর্জকে একটা নতুন দামি জ্যাকেট দিয়ে বলে, এটা পরে ছবি তোলো। জর্জ তখন বলে, এটা কেন পরবো? রারা তখন বলে, বলেছি না পরো এটা। তো জর্জ তখন অনিচ্ছা থাকা সত্ত্বেও এটা পরে। আর এরপর যখন জর্জ একা বসেছিল, তখন ফেসে জিজ্ঞাসা করে, কি হয়েছে বাজান, মানে এভাবে জিজ্ঞাসা করেছে, কি হয়েছে বাছা, তোমার নায়িকা তো আজকে তারার মতো জলজল করছে। আরে তুমিও তো জলজল করছো, জ্যাকেটটা মনে হয় অনেক দামি, কবে নিলে? জর্জ তখন বলে, আমার এরকম স্ট্যাটাস কোথায়, কয় টাকা বেতন পাই? তোমার বান্ধবী রানা আমায় কেটে দিয়েছে। তোমার বান্ধবী তো নিজেকে বদলে ফেলেছে, আমাকে পরিবর্তন করার চেষ্টা
চেষ্টা করছে। আর তখন ফের রসিকতা করে বলে, দেখো ভাই তুমি আর যাই করো, অন্তত ওই মাসাদের গ্যাংয়ে যোগ দিও না প্লিজ, ওদের আমি দেখতেই পারি না। তো যাই হোক, এরপর রারা, মাসা এবং তার দল একত্রে রারার ক্যাবিনে আসে এবং এইখানে রারা তার পরবর্তী প্রজেক্টের জন্য কাজ করছিল, তার জন্য পরামর্শ চায় ওদের কাছে। মানে বোকা মহিলা অতীত ভুলে গিয়েছে, মানে ওর আইডিয়াও নেই যে তিনজন এসেছে ঝামেলা পাকানোর জন্য, ওরা জাস্ট চায় ওকে ম্যানেজারের পদ থেকে সরাবে। তো এর পরের দিনে আবার হচ্ছে রারার জন্মদিন এবং প্রতি বছর রারা করে কি তার জন্মদিন ওই গ্রামের বাচ্চাদের সাথে উদযাপন করতে, যাদের ও পড়ায়। তো এবার যাদের সাথে ওর কথা হয়েছে যে রারার জন্মদিনে তারা ওইখানে ভোজন টোজন করবে, খাওয়া দাওয়া করবে এবং বাচ্চাদের সাথে জন্মদিন পালন করবে। তো এই পরিকল্পনা, তো স্বাভাবিকভাবে জর্জ তখন রারাকে নিতে যায়, কিন্তু রারার পোশাক দেখে জর্জ জিজ্ঞাসা করে, তুমি যে ড্রেস পরে এসেছো এই ড্রেস পরে তুমি বাইকে বসতে পারবে? রারা বলে, আরে না না না, আমি তো ট্যাক্সি বুক করেছি, তুমি এক কাজ করো বাইকটা এখানেই রেখে যাও, আমরা দুজনে ট্যাক্সিতে করে চলে যাবো। জর্জ তখন বলে, বাইকে তো আমার কাজ হবে না, আমার একবার এক এক জায়গায় কল আসলে যেতে হয়, বাইক ছাড়া তো আমার কাজ করা সম্ভব না। তো রারা তখন বলে, দেখো আমি সবেমাত্র ত্বকের যত্ন নেওয়া শুরু করেছি, কালারটাও সুন্দর হয়েছে, রোদে গেলে আমার ত্বকটা তো নষ্ট হয়ে যাবে, তাই না? জর্জ তখন বলে, আচ্ছা ঠিক আছে তুমি ট্যাক্সিতে যাও, আমি বাইকে আসছি। তো এটা বলে সে চলে যেতে শুরু করে। আর তখন রারা জিজ্ঞাসা করে, তুমি মাইন্ড করানোতেও তোমার তো কোনো আপত্তি নেই তো, তুমি একমত তো, কোনো সমস্যা নেই তো? জর্জ বলে, আরে না না না, তোমার ত্বক রক্ষা করা অনেক বেশি জরুরি, তুমি ট্যাক্সিতে আরামে যাও। তো এটা বলে সে চলে যায়। আর রারা করে কি ট্যাক্সি করে গ্রামে যখন পৌঁছায় তখন দেখা যায় অনেক দেরি হয়ে গিয়েছে। ইতিমধ্যে জর্জের বাচ্চাদের পড়ানো শেষ হয়ে যায় এবং বাচ্চারা চলে যায়। তো রারা তখন সরি বলে এবং বলে ট্রাফিক জ্যাম, অনেক দেরি হয়ে গিয়েছে। কিন্তু জর্জের যেহেতু কাজ শেষ এবং আরেকটা কাজে যেতে হবে, এই জন্য বলে না চলো যাই, ঠিক আছে। তো এটা বলে দুজনেই চলে যায়। কিন্তু সত্যি বলতে জর্জের অনেক বেশি রাগ হয়েছে, যেই রারাকেও মানুষ করেছে কোলে বিটে মানুষ করে, সত্যি কথা, যাকে এত গুরুত্ব দিয়ে তৈরি করেছে, যে রারার কাছে জর্জ ছিল সেলিব্রিটি টাইপের। রারা আন্দাজে এই পোলাটা অনেক হ্যান্ডসাম না, কিন্তু আজকে দুদিন ধরে একটু অ্যাটেনশন পেয়ে পুরো মায়া চেঞ্জ হয়ে গেছে। আর এর পরের দিন যখন রারার জন্মদিন আসে, তখন রারা প্রথম জন্মদিনের শুভেচ্ছা পায় হচ্ছে জর্জ এবং তার মায়ের পক্ষ থেকে, মানে জামাই এবং শ্বশুরের শাশুড়ির কাছ থেকে। তো তারা ভিডিও কলে রারাকে শুভেচ্ছা জানায়। আর তারপর রারা যায় হচ্ছে অফিসে। আর আজকের জন্মদিন ওর তো খুশি হওয়া উচিত ছিল, কিন্তু রারা খুব টেনশনে রয়েছে। এর কারণ হচ্ছে, মনে আছে তোমাদের, নতুন যে একটা প্রজেক্ট, সেই প্রজেক্টে অনেক বড় ভুল হয়েছে। আর এই কারণে সিইও কে অনেক গালাগালি করেছে। মানে ওই যে রারা যে মাসার তার দলের মতামত অনুযায়ী প্রজেক্টটিতে কিছু পরিবর্তন এসেছিল, আর তাতেই এই মারাটা খেয়েছে। তো এখানে দোষটা কার? অবশ্যই রারার। তবে তারপরেও রারা যখন কাজ শেষ করে এবং তারপর জর্জ এবং গ্রামের বাচ্চাদের সাথে জন্মদিন উদযাপন করতে বেরিয়ে যাচ্ছিল, তখনই মাসার দল ওকে আবার থামায় এবং মাসার দল বলে, তোমার জন্মদিন, তুমি আমাদের ম্যানেজার, আমাদের সাথে প্লিজ উদযাপন করো, তারপর না হয় যেও তোমার বয়ফ্রেন্ডের পার্টিতে। তো এইসব কথা বলে ওরা রারাকে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে যায় হচ্ছে মদের বারে এবং তারা করে কি রারাকে মোটামুটি ভালোই মদ খায়। আর এই জন্যই মদ খায় যাতে জর্জের সাথে দেখা করতে না পারে। তো গ্লাসে করে প্রথমে ওয়াইন পরিবেশন করে এবং মাতাল অবস্থায় রারা তখন ঘুমিয়ে যায়। আর অন্যদিকে জর্জ সেই শিশুদের সাথে ছিল, জন্মদিনের সকল প্রস্তুতি চলছে এবং সব প্রস্তুতি শেষ, এখন কেক কাটিয়ে সবাই খাবে। বাচ্চারাও ক্ষুধার্ত, ওরা অপেক্ষা করছে কখন রারা আসবে, কেক না কাটলে তো খেতে পারছে না। তো জর্জ রারাকে কল করে, কিন্তু ফোন ধরবে কে? তো অনেকক্ষণ পরে যখন টাইম মোটামুটি আউট, তখন মাসা করে কি রারাকে জাগিয়ে তোলে। তো রারা তো সময় দেখে পুরো পাগল হয়ে যায় এবং দ্রুত বের হয়ে যায় ওই বাচ্চাদের উদ্দেশ্যে, কিন্তু মাসার মুখে তখন আমরা একটা ভিলেনের হাসি দেখতে পাই। তো জায়গার পর রারা যখন ওই বাচ্চাদের কাছে আসে, আমরা দেখতে পাই বাচ্চারা খুব ক্ষুধার্ত ছিল, তারা ঘুমিয়ে পড়েছিল এবং আজকে প্রথমবারের মতো জর্জ রারার উপর ফাইনালি চিৎকার করা শুরু করে এবং বলে, তুমি কোথায় গিয়েছিলে? আমরা সবাই তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, আর এই শিশুরাও ঘুমিয়ে পড়লো, তোমার কি হয়েছে, কি করছো তুমি আজকাল? তবে রারা এখানে শুধুমাত্র বলে, জর্জ তুমি আমাকে প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। কিন্তু এ পর্যন্ত ঠিক ছিল। তবে এরপর রারা এমন একটা কথা বলে, আমি জানি তুমি আমার জন্মদিনে অনেক টাকা খরচ করে ফেলেছো, সমস্যা নেই, তুমি যে টাকা খরচ করেছো আমি তোমাকে দিয়ে দেবো, চিন্তা করো। তো জর্জ এটা শুনে তো রেগে যায় এবং বলে, তুমি এটা ভাবলে কিভাবে যে তোমার টাকার ভরসা আমি করি? তোমার জন্য আমার আবেগ কি গুরুত্বপূর্ণ নয়? তুমি সত্যিই বদলে গিয়েছো রারা। আর এই বাচ্চাদের দেখো, এরা ঘন্টার পর ঘন্টা তোমার জন্য অপেক্ষায় ছিল, তুমি আসবে বলে, তোমার সাথে খাবে বলে, একসাথে কেক কাটবে, খাবে। আর আমার মাও ভালোবেসে এত কিছু প্রস্তুত করেছে নিজের হাতে, খাবারগুলো। তুমি আমাদের অনুভূতিই বুঝলে না, তুমি সবার অনুভূতিতে আঘাত করলে, আর এখন বলছো তুমি আমাকে টাকা ফেরত দেবে? বাহ রারা, তুমি অনেক ধনী হয়ে গিয়েছো, অনেক সুন্দরী হয়ে গিয়েছো, অনেক আপার ক্লাস হয়ে গিয়েছো। তো এই কথা বলে জর্জ করিকে রেগে চলে যায়। আর তারপর বাচ্চারা ঘুম থেকে উঠে রারাকে দেখে খুশি হয়, জন্মদিনের শুভেচ্ছা জানায়। তো পরের দিন রারা অফিসে যায়, কিন্তু খুব অস্থির ভাবে হাঁটে। তবে এটা গতকালের নেশার জন্য নয়, অন্য কোনো কারণ হতে পারে। তো ফে তখন বলে যে তোর কি সমস্যা? তবে রারা ফেকে পাত্তা দেয় না। আর এরপর আমরা দেখি রারা তো বুঝতে পেরেছে যে মাসা ওর ক্ষতি চায়। তো সবার মধ্যে রারা করে কি মাসের সাথে বেশ তর্ক বিতর্ক করে, কিন্তু হঠাৎ করেই রারা অজ্ঞান হয়ে যায় এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, সত্যিকারের বন্ধুই হয়। যতই ঝগড়া মতো বিরোধ থাক না কেন, যখন খুব সিরিয়াস সমস্যা তখন সেই বন্ধু আর তোমাকে ছেড়ে থাকতে পারবে না। তো ফেও এখানে চলে এসেছে এবং ডক্টর রারাকে পরীক্ষা করে বলে, ভয়ের কিছু নেই, রারা আসলে অনেক বেশি ডায়েট করে ফেলেছে আর এ কারণে দুর্বল হয়ে পড়েছে। আর এর প্রতিকার হচ্ছে হেলদি খাবার খাওয়া, তবে খুব বেশি কম খেও না। তুমি প্রোটিন বেসড খাবার খাওয়া, বলতে ফাস্ট ফুড খেও না, কিন্তু
কিন্তু খাবার যতটুকু লাগবে ততটুকু খেও, ক্ষুধার্ত অনুযায়ী খাবার খেও আর বিশ্রাম নিও, তাহলে ঠিক হয়ে যাবে। তো এরপর আমরা দেখতে পাই রারা করে কি জর্জের সাথে কথা বলার জন্য একটা সুযোগ পায়, তাকে কল করে। কিন্তু আবার তখন জর্জ ছিল হচ্ছে লুলুর সঙ্গে একটা ফটোশপে ব্যস্ত। তো জর্জ ফোনের দিকে তাকানোর সুযোগ পায় না। তো এই কারণে রেগে রারা করে কি সোজা সে শুটিং স্পটে যায়। তো জর্জ তার শুটিং এ তো ব্যস্ত ছিল এবং লুলুর চুল পোশাক ঠিক করে দিচ্ছিল, কিন্তু রারা গিয়ে ভুল বুঝে এবং লুলুকে চিৎকার করে বলে, তুই সুন্দরী বলে ছোটবেলা থেকেই খুব গর্বিত, হ্যাঁ, আর তুই মনে করিস এই কারণে সকল পুরুষ তোর সৌন্দর্যের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেবে, আর তুই আমার বোন হয়ে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে নিচ্ছিস। তো এই কথা শুনে লুলুর মারাত্মক মাইন্ডে লাগে, কারণ ওদের মধ্যে এরকম কিছু ছিলই না। তো এই কারণে লুলু উল্টো করে কি রারাকে মারাত্মক তিরস্কার করে এবং রেগে চলে যায়। আর তারপরে জর্জ জিজ্ঞাসা করে, রারা তোমার কি হয়েছে, তুমি কি আদৌ সুস্থ আছো বা সেম মানুষটা আছো? তো রারা মারাত্মক মানসিক চাপে পড়ে যায় এবং সে কাঁদতে শুরু করে। প্রথমত কাজের চাপ, তারপরে জর্জ এবং তার মধ্যে দূরত্ব এখন আরো আগের চেয়ে বেশি। তো এইবার কি হয়, রারা নিজে জর্জকে নিয়ে ইনসিকিউরিটি বোধ করতে শুরু করে। তো এই জন্য সে জর্জকে বলে, আচ্ছা আমার পদোন্নতির জন্য তুমি কি মনে করো যে আমি তোমাকে ছেড়ে যাবো, এজন্য আমার বোনের সাথে ঘনিষ্ঠ হচ্ছে, তাই না? মানে রারা আসলে মাথায় নষ্ট হয়ে গিয়েছে। তো জর্জ তখন বলে, হ্যাঁ এইটুকুই বাকি ছিল তোমার, যা তুমি বলেই দিলে। তুমি একটা কাজ করো, আর কখনোই আমার সঙ্গে যোগাযোগ করবে না, তোমার মনে এত নোংরা হতে পারে এটা আমি ভাবিও নি। আর এই কথা বলে জর্জ চলে যায়। তো রারা এরপর আবারও কাঁদা শুরু করে যে জর্জ সত্যি তার জীবন থেকে চলে গিয়েছে। আর বাড়ি আসার পরেও সে কাঁদাকাঁদি করে এবং লুলুর সঙ্গে তর্ক করে। মা তখন জিজ্ঞাসা করে কি হয়েছে। তো রারা তখন মায়ের উপর অনেক রাগ ঝাড়ে এবং বলে, ছোটবেলা থেকে আজ পর্যন্ত লুলু তোমার প্রিয় মেয়ে ছিল, কারণ সে সুন্দরী, ফিট আর ফর্সা। আমার তো মনে হয় আমি তো তোমার মেয়েই নই, আর আমার যে ছিল সেটা হচ্ছে আমার বাবা, যে আমাকে ভালোবাসতো। সে যদি আজকে বেঁচে থাকতো তাহলে কি মেয়ে অবস্থায় থাকতাম? কখনোই না। তো মা খুব হতাশ যে রারা তাকে নিয়ে এরকম ভাবে, যদিও মা চেষ্টা করে দুজনকে সমানভাবে ভালোবাসতে, আর ওকে ফিট থাকার জন্য তো বলেছিল ওর ভালোর জন্যই। তো মা বলে, তুমি যেমনটা ভাবছো ব্যাপারটা এমন নয়, ছোটবেলা থেকেই লুলু আমার কথা শুনতো, বাট তুমি শুনতে না। ব্যাপারটা এরকম নয় যে লুলুই আমার পছন্দের একমাত্র মেয়ে। তুমি কি জানো যখন মানুষ তোমার বডি শেমিং করতো তখন আমি তাদের সাথে পেছনে কত রাগ করতাম, আমি কতটা একা একা কাঁদতাম, তুমি হয়তো এগুলো দেখোনি। কিন্তু যখন মানুষ তোমার এখন প্রশংসা করে আমার অনেক ভালো লাগে, আমি অনেক গর্ববোধ করি। আর আমি তোমাকে এখনো যতটা ভালোবাসি আগেও ততটা ভালোবাসতাম, কারণ আমি তো তোমার মা, তুমি যেমনই হও না কেন আমার মেয়ে, আমার জীবনের চেয়েও প্রিয়। তো এইভাবে রারা তার মায়ের আবেগ বুঝতে পারে এবং সে শান্ত হয়ে যায়। আর তারপর ওর মা ওকে একটা গল্প বলে। অ্যাকচুয়ালি রারা যখন জন্মগ্রহণ করেছিল তখন ওর মায়ের সিজার করে বাচ্চা হয়, আর এই কারণে তার পেটে একটা অপারেশনের দাগ হয়ে যায়, আর এই জন্যই সে নায়িকা বা শীর্ষ মডেল হতে পারেনি। তো সে বলে, এই কারণে আমি অনেক হতাশ ছিলাম যে আমি নিজে নায়িকা হতে পারলাম না বা মডেল হতে পারলাম না, কিন্তু যখন আমি দেখলাম আমার একটা মিষ্টি মেয়ে হয়েছে তখন আমি খুব খুশি হলাম যে আমার মেয়েকে আমি মডেল বানাবো। আর এই জন্যই তোকে আমি বারবার বলতাম যে ফিট থাক, আর এই জন্য আমি চাইতাম যে তোকে দিয়ে আমার মনের স্বপ্নটা পূরণ করার জন্য। তবে ঠিক আছে, হ্যাঁ এটা আমার দোষ, আমার ভুল ছিল। তো রাত থেকে যা ইচ্ছা খাস, তবে সুস্থ থাকিস, এর বেশি কিছু আমি চাই না। তো এরপরে তারা তিনজন একে অপরের সাথে মিলিত হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই সেই লাল চুলওয়ালা ছেলেটি জর্জের বাড়িতে আসে এবং ওই বাড়িতে যে মেয়েরা থাকতো তাদের সাথে আবার জ্বালাতন শুরু করে। তো এইবার জর্জ রেগে গিয়ে ওই লাল চুলওয়ালা ছেলেটাকে মারধর করে। কিন্তু বুঝতে হবে লাল চুলওয়ালার ছেলের সাথে তো অনেকগুলো আরো বন্ধু বান্ধব রয়েছে। তো ওরা করে কি জর্জকে পিটি ওর ক্যামেরাটাও ভেঙে ফেলে, মানে একমাত্র আয়ের সম্বল সেটাও ভেঙে যায়। তবে তারপরেও সে তার মাকে এগুলো কিছু বলে না, জাস্ট বলে যে আমার আর রারা ঝগড়া হয়েছে। মা বলে, ও তো খুব ভালো মেয়ে, কি হলো তোদের আবার, তোরা নিজেদের মধ্যে মিলমিশ করে নে। তো এরপর জর্জ করে কি রারাকে একটা ছবি পাঠায়, আর আমরা দেখতে পাই রারা, লুলু এবং তার মা ছবিটির দিকে তাকিয়ে রয়েছে। আর এই ছবিগুলো হচ্ছে সেই ছবি যেগুলো রারা সেই গ্রামের বাচ্চাদের যখন পড়াচ্ছিল তখন জর্জ তুলেছিল। তো এখানে আগের রারাকে আমরা দেখতে পাই খুব সরল এবং সুন্দর লাগছে, কোনো মেকআপ ছাড়াই, মানে প্রাণবন্ত লাগছে। অনেকটা কার কথা বলবো, তামিলের যে একটা নায়িকা আছে না, সাই পল্লবী, ওর মতো। তো জর্জ আবার এই ছবির পেছনে লিখে দিয়েছে, দেখো যেগুলো নিয়ে তুমি ইনসিকিউর বোধ করো বা নিজেকে অসম্পূর্ণ মনে করো, ওই অসম্পূর্ণগুলোকে আমি পছন্দ করে তোমাকে ভালোবেসেছিলাম, আর পূর্ণতার দিকে দৌড় দিয়ে তুমি আরো খারাপ হয়ে গিয়েছো। তবে হ্যাঁ, তারপর আমি ওটা মেনে নেওয়ার চেষ্টা করবো, আমার একটু সময় লাগবে, আমাকে একটু সময় দেওয়া, তোমার নতুন রারাকে আমি আস্তে আস্তে অ্যাডপ্ট করে নেবো, তোমার জন্য আমি নিজেকেই বদলে ফেলবো, মানে ও ওর মতো স্মার্ট হবে। তবে সত্যি কথা বলতে আমি কিন্তু ওই আগের অসম্পূর্ণ রারাকে বেশি পছন্দ করি, আর তার সাথে আমি আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যাই হোক, এরপর লুলু আর মা এই কথা শুনে বলে, বাহ রারা, তুমি তো সত্যি খুব ভাগ্যবান যে তুমি জর্জের মতো একটা ছেলেকে পেয়েছো, যে এত কিছুর পরেও তোমাকে মাফ করে দিয়েছে এবং নিজেকে পরিবর্তন করতে ইচ্ছুক শুধুমাত্র তোমার জন্য। আর তুমি তাকে সন্দেহ করেছো, তাও তোমার বোনকে দিয়ে। তুমি দ্রুত যাওয়ার সাথে কথা বলো। তো পরের দিন রারা যায় হচ্ছে অফিসে ফার্স্টে, এবং সে করে রাস্তা থেকে কিছু খাবার কিনেছে, নিজেও খায়, ফেকেও দেয়, এবং ফের জিজ্ঞাসা করে, কি রে নায়িকা, তোর ডায়েটের কি হলো, এগুলো কি খাচ্ছিস, তুই এগুলো খেয়ে আবার মোটা হয়ে যাবে না তো? রারা বলে, দেখ আমি পছন্দের খাবার খাবো, আবার ব্যায়ামও করবো, আমার স্লিম থাকার দরকার নেই, আমাকে যে যাই বলুক, ফাক ইট, আমি আমার বান্ধবীর সাথে রয়েছি, একসাথে খাবো, মজা করবো, খুশি থাকতে চাই। তো এরপর তারা একসাথে রাস্তার খাবার খায়, আর মাসার দল এটা দেখে তো অবাক হয়ে যায়, রারা এগুলো আবার কি করছে। কিন্তু রারা একটা জিনিস অনুভব করে যে তার ভুলের কারণে কোম্পানির ভাবমূর্তি নষ্ট হয়ে গিয়েছে, তো এটা ঠিক করার দায়িত্ব তার। তো এই জন্য সে যায় জর্জের বাড়িতে, এবং জর্জের বাবার তোলা কিছু ছবি ছিল আর যেগুলো পুরোনো ক্যামেরায় তোলা। তো এটা দেখে রারার মাথায় কিছু নতুন পরিকল্পনা আসে। সে প্ল্যান করে যে পুরোনো ক্যামেরা দিয়ে কালো এবং সাদা রং
রঙের মডেলগুলোকে আলাদা আলাদা পদ্ধতিতে ছবি তুলবে এবং এই পুরো ছবিটার শুটিংটা করবে জর্জ। তো রারা প্রথমে তার কর্মকাণ্ডের জন্য জর্জের কাছে ক্ষমা চায় এবং তার কাছে সব পরিকল্পনা শেয়ার করে। তো জর্জের বাড়িতে যে 4টা মেয়ে ভাড়া থাকে যারা মডেলিং করতে চায়, ফটোশুট করতে চায়, ওদেরকে দিয়ে রারা এটা করাতে চায় এবং ক্যামেরাটা হবে হচ্ছে জর্জের বাবার পুরনো ক্যামেরা এবং এখানে রারার বোন লুলুও মডেল থাকবে। তো জর্জের এই ধারণাটা পছন্দ হয় আর তারপর রারা তার কোম্পানির মালিকের সঙ্গে কথা বলে, যিনি হচ্ছে সিইও এর মা। তো তার কাছেও রারার ধারণাটা বেশ পছন্দ হয়, কিন্তু রারার কারণে কোম্পানির ভাবমূর্তি অলরেডি ক্ষুণ্ণ হয়েছিল। তো এমন পরিস্থিতিতে এই নতুন ঝুঁকি নেওয়া ঠিক হবে কিনা এটা নিয়ে তারা সন্দেহান হয়ে পড়ে। তবে তারপরে সিইও বলে, মা এখনই তো ঝুঁকি নেওয়ার সময়, আমরা যদি একবার এই প্রচারণায় সফল হই, কারণ কসমেটিক আর মেকআপের যে কোম্পানিগুলো রয়েছে তারা খালি সুন্দরী মেয়েদেরই কাস্ট করে, কিন্তু আমরা যদি সকল শ্রেণীর মেয়েদের কাস্ট করি তাহলে সবাই নিজেকে রিলেট করতে পারবে আমাদের প্রোডাক্টের সাথে, আমরা একবার না হয় চেষ্টা করে দেখি। তো এই কথায় কোম্পানির মালিক রাজি হয়ে যায় আর সিইও মাসার সঙ্গে কথা বলে এবং মাসাকে বলে, আগে যা করছো তোমার সব খবর আমি পেয়েছি, এইবার তোমার ইগো সাইডে রেখে রারার সাথে কোনো পাল্লা না দিয়ে ওর সাথে কাজ করো, তুমি ওর আন্ডারে কাজ করবে। তো মাসাও বুঝতে পারে যে এখানে আর কিছু করলে সে কুলাতে পারবে না রারার সাথে, আর রারা আগের চেয়ে মানসিকভাবে অনেক বেশি স্ট্রং। তো এই কারণে রারাকে সে ফাইনালি বস হিসেবে মেনে নেয়। আর অন্যদিকে লুলুর বয়ফ্রেন্ড বরাবরের মতো ওকে একটু বেশি নিয়ন্ত্রণ করছে, টিটকারি বিটকারি করে, মানে লুলুকে পুরো মনে করে মানসিকভাবে হীন করে ফেলেছে। মানে লুলু কিন্তু অনেক বেশি সুন্দর একটা মেয়ে, কিন্তু তারপর ওর বয়ফ্রেন্ডের চোখেও পুরোপুরি পারফেক্ট না। তো লুলুর আস্তে আস্তে দম বন্ধ হতে শুরু করে। তো এই জন্যই কথা রয়েছে, কারো কাছে তুমি কাচ্চি বিরিয়ানি, কারো কাছে তুমি পান্তা ভাত না। তো এই কারণে একটা পর্যায়ে লুলুর বয়ফ্রেন্ড যখন লাইভে ছিল তখন লুলু করে কি, লাইভে ওর প্রেমিকের সাথে ব্রেকআপ করে টাটা বলে বিদায় জানায়, মানে সম্পর্ক ছিন্ন করে এবং স্বস্তির নিঃশ্বাস নেয় যে না, এখন আমাকে আর জাজ করার মতো কেউ নেই, আমি যেমন আছি এমনিই সুন্দর। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রারা কোম্পানির ক্লায়েন্ট এবং সকল মানুষের সামনে, মিডিয়ার সামনে তাদের নতুন ধারণাটি উপস্থাপন করে এবং একের পর এক 5টা মডেলদের ছবি রিভিল করা হয় এবং বলা হয় এটাই আমাদের কোম্পানির মূল জিনিস। তাদের মধ্যে অনেক হীনমন্যতা ছিল, কিন্তু আমাদের কোম্পানি তাদের শৈলীকে দিয়ে বিচার করবে না, তার ভেতরটাও বিচার করবে। আমরা প্রকৃত সৌন্দর্য ফুটিয়ে তুলতে সাহায্য করব। একইভাবে আমাদের পণ্যগুলো মানুষের ত্রুটি প্রকাশ করবে না, বরং তার ভেতরটা প্রকাশ করবে, যেটা সৌন্দর্য চিনতে সাহায্য করে। মানে আমাদের প্রোডাক্ট থাকবে হচ্ছে তোমার কাছে বন্ধুর মতো, যেটা তোমাকে সবসময় সাপোর্ট করবে, তোমাকে মানসিকভাবে মানে কনফিডেন্স করে তুলবে। তো যাই হোক, এখানে একটা অসাধারণ প্রেজেন্টেশন হয় এবং এই প্রেজেন্টেশন দেখে মাসা ও রারাকে অভিনন্দন জানায় যে না, আসলে তুমি বস হওয়ার যোগ্য, আর আমি তোমাকে অনেক বুলি করেছি, তোমাকে অনেক আন্ডার এস্টিমেট করেছি, এজন্য আমাকে ক্ষমা করে দিও। তো এটা বলে সে হাত বাড়িয়ে দেয় ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু রারা ওকে জড়িয়ে ধরে। আর ওই সেই 4জন মেয়ে যাদের মডেল হওয়ার স্বপ্ন ছিল তারা কিন্তু পূরণ হয়ে গিয়েছে মডেল হওয়ার স্বপ্ন, আর তারা নিজেরাও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এবং নিজেদের ছবি দেখে তারা খুব খুশি। আর জর্জের মাও খুব খুশি, কারণ এই সকল ছবি জর্জের বাবার পুরনো ক্যামেরা দিয়ে তোলা হয়েছিল। তো যাই হোক, এরপর রারা করে কি জর্জকে ফটোগ্রাফার হিসেবে তাদের কোম্পানিতে পূর্ণকালীন একটা চাকরি দেয়। আর এর ফলে যেটা হবে, তারা একসাথে থাকতে পারবে। আর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই জর্জ এবং রারা তাদের পরিবারের সঙ্গে দেখা করতে যায়। তো রারা এখনো আগের মতো পুরোপুরি এরকম পাগলা ডায়েটিং করে না, তার ওজন কিছুটা বেড়েছে কিন্তু একবারে ব্যাসাস হয়ে যায়নি। সে সুস্থ থাকার জন্য যতটুকু দরকার ততটুকু করছে আর কি, মানে এখনো মাথায় কোনো বাড়তি প্যারা নিচ্ছে না, লাইফ এনজয় করবে। আবার ওই টাইপের যে একবারে বডি ডায়েট, হ্যাঁ এটা করলাম না, এটা খাইলাম, এটা হয়ে গেল, মানে ওই টাইপ প্যারাটা নেয় না আর কি, চাপ মুক্ত এবং খুশি। তো এরপর রারার মায়ের একটা বান্ধবী আসে এবং সে এসে রারাকে জ্বালাতন শুরু করে, যে মাঝখানে তুমি তো অনেক সুন্দর হয়ে গিয়েছিল, হঠাৎ আবার তোমার ওজন বেড়ে গেল, তুমি কি জিমে টিমে এখন আর যাও না, ডায়েট মাইট বাদ দিয়ে দিয়েছো নাকি? এটা শুনে রারা বলে, হ্যাঁ আমি জিমে যাই, তবে সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, আমার রেস্টটা সৌন্দর্যের জন্য নয়, মানে ওই 6 প্যাক বানানোর জন্য নয়, সুস্থ থাকার জন্য। তো সিনেমার বার্তাও হচ্ছে এটা, সুন্দর হতে হলে তোমাকে যে বিশেষ কিছু করতে হবে এটা আবশ্যক নয়, তবে সুস্থ থাকার জন্য অবশ্যই অনেক কিছু করা উচিত, অনেক কিছু খেয়াল রাখা উচিত। তবে হ্যাঁ, লাইফে সুখী থেকে সুস্থ থেকে সবকিছু একটা ব্যালেন্সে রাখতে হবে। মানে একেবারে ওভার ডায়েট করে একেবারে তুমি একটা নায়িকাকে দেখলে, দিশা পাটানিকে দেখলে 6 প্যাক, ওরা দেখলে হনলুলু বডি ফিটনেস, এটা তো তোমার জন্য প্র্যাকটিক্যাল না। বিকজ দিশা পাটানি ওর কাজই হচ্ছে খালি ডায়েট করা, ব্যায়াম করা এবং 6 প্যাক বানানো এবং তারপর শরীর দেখানো। বাট একটা সাংসারিক যে মেয়ে রয়েছে, ধরো আমার বউ, তাদের বাচ্চা পালতে পালতে, তাদের মনে করো ওরা সংসারে কাজ করতে করতে কামসারা, তাদের জন্য তো দিশা পাটানির ফিটনেস আইডিয়াল না। আবার আমি যদি শাহরুখের ফিটনেস দেখে বলি যে আমি শাহরুখ খানের মতো বডি করবো, মানে আমি জিমে যাই বলে এর জন্য অনেকে আমাকেও টিটকারি করে, বডি শেমিং করে যে ভাই বডি গো। আরে ভাই, আমি 36 বছর বয়সে এখনো যে ফিটনেস আছে এটাই তো আমার ফিটনেস। ফিটনেস আর তোমার বডি বিল্ডিং এক জিনিস না। তো এখন আমার ফিটনেস বলতে আমি সুস্থ থাকলেই তো এটা হলো, আমার ডায়াবেটিস নাই, প্রেশার নাই, কোলেস্টেরল নাই, আমি এখনো মনে করো শরীরে শক্তি পাই, টানা 20 মিনিট দৌড়াতে পারি 10 কিলোমিটার পার আওয়ারে। তো এর চেয়ে কি সুস্থ থাকতে পারি? তো এইটাই এই সিনেমাতে বোঝানো হয়েছে। হ্যাঁ, তুমি কি করতে পারো, তুমি খাওয়া দাওয়া হালকা ডায়েট করবে, যেমন আমি বলি। তবে এখানে একটা ভুল মেসেজ আবার নিও না, রারা কিন্তু একেবারে ড্রাম ট্রাকের মতো মোটা ছিল না, সে একটু মোটা ছিল, মানে প্লাস সাইজ, যেটাকে কি বলবো, একটু হেলদি। তো তোমরা যারা অনেক বেশি স্বাস্থ্য রয়েছে, অনেক বেশি মোটা, অনেক বেশি পেট চর্বি বেড়ে গিয়েছে, তাদের অবশ্যই ডায়েট করা উচিত, তাদের অবশ্যই ব্যায়াম করা উচিত। তবে ওই রকম পাগলের মতো এরকম সেন্স নিয়ে না, প্রতিদিন ব্যায়াম করে প্রতিদিন ওজন বাড়বে, তাহলে হবে কি তুমি পাগল হয়ে যাবে। এটাকে এনজয়ের মধ্যে নিতে হবে। একটা গান চলে দিলে আধা ঘন্টা তুমি ঘরে দরজা আটকে অন্ধকারে নাচানাচি করলা, ওইটাও কিন্তু একটা বিশাল ব্যায়াম। খাবার চিনতে হবে, খাবারের মধ্যে 3টা ভাগ আছে, প্রোটিন, ফ্যাট, প্রোটিন
কার্বোহাইড্রেট, ফ্যাট, এই খাবারগুলো চিনে যদি তুমি খাও তাহলেই তোমার আলটিমেটলি ওজন কমতে শুরু করবে। আর জিমে গেলে বা ওয়েট ট্রেনিং করলে কি হবে, তোমার বডিটা সুন্দর হবে, শেপে আসবে। তো যাই হোক, ঈদের পরে আমি তোমাদেরকে আমার ডেইলি লাইফস্টাইল দেখাবো আর কি, আমি কিভাবে সব মেনটেন করি, কেমনে কি চলি। আমি হয়তো ওরকম সিক্স প্যাক নাই, খালি গায়ে বডি দেখানোর অবস্থা না, কারণ আমি তো নায়ক না যে আমাকে খালি গায়ে বডি দেখাতে হবে। খালি গায়ে বডি দেখাবে হচ্ছে শাহরুখ খান। আমার কি হবে, টি শার্ট পরে যেন সুন্দর লাগে, যেন ওই যে পেট বেড়ে না আসে, ওই অল্প বয়সে যাতে বুড়া না হয়ে যায়, এরকম একটা কিছু। তো আমি কিভাবে মেনটেন করি এটা আমি তোমাদেরকে দেখাবো। তো এই জন্য আমার যে গেমিং পেজটা রয়েছে সাবেস ফুড 20, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আমার গেমিং পেজে অ্যাড হয়ে থাকতে পারো। তাহলে কি হবে যে এই মুভি এক্সপ্লেনের বাইরেও তুমি আমার রিয়েল লাইফ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। বাই, আল্লাহ হাফেজ। আর বিদায়ের আগে আবারও কিন্তু মনে করিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু বেশ কিছু সামার কালেকশন এসেছে, তোমার উচিত একবার হলেও আমাদের প্রোডাক্টগুলো ট্রাই করা।